ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূত এফএমে পাঠাবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম, ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না। এটা 1990 সালের দিকের ঘটনা, যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাইনি। কিন্তু পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে, আমার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের 40 দিন পর মারা যান। তবে তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। বলে রাখা ভালো রাসেল ভাই, তার উপর জিনের আসর ছিল। বিয়ের আগের দিন তিনি 10টা মেয়ের মতো স্বাভাবিক ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন, এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি যে কোনো সময় বসে থাকতেন, যে স্বাভাবিক না। এবং এত বড় উঁচু গাছে এমনিতেই কারো ওঠাও সম্ভব না। এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন গোসল করতে যান তিনি, এবং তার রুমে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দেন। তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তো বা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন। এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না, এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দও আসছে না, তখন তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা, অর্থাৎ আমার বাবার প্রথম স্ত্রী, তিনি গামছা পেঁচিয়ে দুই দিকে দুই হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে গামছাটা খোলার চেষ্টা করলেন। আচ্ছা, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের গলায় একটা গামছা পেঁচিয়ে ধরে গামছার দুই দিকে দুই হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। এবং আমার চাচি সেটা খুলে ফেলেন, এবং খুলে ফেলার পর তার হাত সাথে মাটিতে পড়ে গেল, এবং সাথে সাথে ডাক্তার ডাকা হলো। যেহেতু শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তাই ডাক্তার বললেন যে উনি মারা গেছেন। তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পাড়ে ওনাকে কবর দেয়া হলো। উনি মারা যাবার 3 দিন পরে ওনার ভাই, অর্থাৎ আমার মামা, আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই, ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে, আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস খেতে দেয়। এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন, এবং ওই কবিরাজ জিন বশ করতে পারতেন, এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যার সমাধানও করতে পারতেন। সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য, এবং তার কথা মতো কবর খোঁড়া হলো। কিন্তু এই আশ্চর্যের বিষয়, কবরের ভেতরে বাঁশ চাটাই এক কথায় সবই ছিল, শুধু সেই লাশটি নেই, অর্থাৎ আমার মায়ের মরদেহটি নেই। এটা দেখার পর ওই কবিরাজ দাদাকে বললেন যে উনি মারা যায়, আচ্ছা উনি ঠিক মানে ওনাকে জিনরা উঠিয়ে নিয়ে গেছে, এবং যদি কিনা ওনার এবং ওনার কিছু প্রসেস বললেন, এবং সেই প্রসেসে বললেন যে যদি কেউ একজন ওনার জানাজার নামাজ যদি ঠিক মতন হতো, বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন, তাহলে হয়তো জিনরা এটা করতে পারতেন না, এরকম একটা ব্যাপার। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন সময় দেখা করতে আসেন, এবং এভাবে দেখা দিয়ে যান, এবং সবাই তারা মনে করেন যে তিনি হয়তো মারা যান নাই। এরকম একটা ব্যাপার, খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং আমি চেয়েছিলাম, শিহাব লিখেছেন এই ঘটনাটি, শিহাব যদি সম্ভব হয় আমি কোনো একটা দিন শিহাব আপনাকে নেক্সট উইকেও এটা হতে পারে হয়তো ফোন দিব, এবং ফোনে আপনি ব্যাপারটা আরো বিস্তারিত হয়ে বুঝিয়ে বলতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ঘটনাটি খুবই অন্যরকম, যে একজন মানুষ মারা যাবার পরেও তিনি বিভিন্ন জনের সাথে দেখা দিয়ে যান, এবং সবাই মনে করেন যে তিনি মনে হয় বেঁচেই আছেন। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক,
আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাবো একটা ইমেইলে, এবং ইমেইলের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলে যাচ্ছি আমাদের কাছে পাঠাটা ইমেইলে, এবং আমি এই ইমেইলটা পড়ার পরে একটা ইমেইল করেছিলাম, মানে একটা রিপ্লাই লিখেছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা আরো একবার মেক শিওর করতে, যেটা সত্যি। আমার কাছে মানে কিছু জিনিস আছে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। সো আমি পড়ছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম কুমু। আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি, সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 8 জানুয়ারি 2004। আমার ফ্রেন্ড তখন অনেক ছোট। দিনটা ছিল আমার ফ্রেন্ড শুক্তারার জন্মদিন। সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। শুক্তারার মামাও সেদিন এসেছিলেন। মামা তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে, কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যায়। তাছাড়া তখন প্রচন্ড শীত, কাজেই শুক্তারা আম্মু তার মামাকে সেই রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন। মামা রাজি হয়ে যান। তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, চারিদিকে নিস্তব্ধতা। এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ। তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ, একটা মেয়ে কণ্ঠের হাসি। মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে। এবার মামা একটু ভয় পেয়ে যান। তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন, কাজেই তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করে দেন। লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যিই অবিশ্বাস্য। তিনি দেখলেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সী মেয়ের ছবি টাঙানো, অথচ তিনি লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না। অবাক করা বিষয়, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বদলে গেছে। পড়ার টেবিলে রাখা বইগুলো এলোমেলো হয়ে আছে, খাতাটা খোলা, এবং তার উপর একটা কলম, যেন এক্ষুনি পড়তে পড়তে কেউ উঠে গেছে। ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না। এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো জ্বলছে। একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে। এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান, কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে। সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন, তার মধ্যে শুক্তারার বাবাও ছিলেন, তবে তাকে দেখতে বেশ অন্যরকম লাগছিল। সেখানে শুক্তারা আর ওর মা ছাড়া ওদের পরিবারের প্রত্যেকে ছিল, আর ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না। মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে এতগুলো পরিচিত মানুষ, অথচ তিনি কাউকে ডাকতে পারছেন না। হঠাৎ করে অচেনা মেয়েটি উঠে পড়ল এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখতেও পেল না। কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরল, মামার মনে হচ্ছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে। তারপরই মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মামা আর নিতে পারলেন না। তার মনে হলো তার মাথাটা ঘুরছে। এরপর আর কিছু মনে নেই। সকালবেলা মামা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন, কিন্তু শুক্তারার বাবা মা এসে বললেন ভোরবেলা
তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। শুকতারার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও শুকতারার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন। মামা ছবিটি চিনতে পারেন। এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন। শুকতারার বাবা বলেন, এটা তার ছোট বোনের ছবি, সেদিন থেকে প্রায় 6 বছর আগে সে মারা গেছে। মামা অবাক হয়ে যান। তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। তিনি জানতেন যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। কাজেই সে মেয়েটি সম্পর্কে তিনি বিশেষ কিছুই জানতেন না। শুকতারার বাবা আরও বলেন, তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল। সে অতীতের বিভিন্ন ঘটনা বলে দিতে পারত এবং যেটা সে কখনোই জানত না। আবার সে ভবিষ্যতে নানা ঘটনাও বলে দিত, যা পরবর্তীতে সত্যি হয়ে যেত। এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। উল্লেখ্য, মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল। শুকতারার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন। আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায়। তার ছোট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না। তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করতে চেয়েছিল, কিন্তু তাদের মা এতে কোনোভাবেই রাজি হননি। তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন। মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয়, তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। তাহলে আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটল? আর এত বছর আগের একটি ঘটনার সাথে এর সম্পর্ক কি? আর সেই মেয়েটি কে এসেছিল, কে ছিল? সে কিভাবে সবকিছু দেখতে পেত? তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোনো পৃথিবীতে? কিছু প্রশ্ন থেকেই যায়। কিসমত আরা কুমু লিখেছেন রাজশাহী থেকে। আমরা পড়ে শোনালাম আপনার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি সেরকমই একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আমার সালাম নিবেন। আমি নিয়মিত ভূত এফএম শুনে থাকি। যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূত এফএমের শ্রোতাদেরকে জানাতে চাই। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে 2002 সালের দিকে। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি। বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক 10টা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে। আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার 1 কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনেই আছে গ্রামের গোরস্থান। সেটা রাস্তা থেকে একটু দূরে।
ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি 2-3 হাত দূরে রাস্তার ওপরে ঘোড়ার পা, তবে তা ধোয়ার কুণ্ডলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোয়া খেলে, বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো, তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। রাগে ভয়ে দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবার বলে 2 থেকে 3 বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবার বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই, তবে 2 বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই। চুপ করে আবার হাঁটতে থাকলাম, ভাব দেখালাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে আমি ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওইরকম ভৌতিক, প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই যে রাস্তার যে ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া, এটা আমি জানি না আপনারা আর কেউ দেখেছেন কিনা। এই ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমেও আসতে পারে, আমাদের বেডরুমেও আসতে পারে। এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ হতে পারে, আবার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি, যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কানেক্টেড হয়ে যায় সেটার সাথে, তখন আমার মনে হয় যে আমরা একটা ইউনিভার্সে আছি, আর একটা ইউনিভার্সে আমরা কিভাবে যাব বা সেই ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কি, এইটা কি সবসময় আমরা জানি? মানে আমরা কি একটা জায়গা থেকে, একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না? যেতে পারি হয়তো। যেমন আমরা জেগে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি, এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকেই দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি? এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি নাকি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে। এই ব্যাপারটা খুবই রহস্যময় এবং এই প্রশ্নের উত্তর খুবই আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এটি একটি চিরন্তন সত্য কথা। একটি বহলের তাকবিলারান শহরের বিনাইরান রোড এর একটি রোডের কালো ছায়া নিয়ে একটি ঘটনা। স্থানীয়দের কাছে এটা অন্যতম একটি ভুতুড়ে রাস্তা। অ্যালান একজন হাবাল ট্যাক্সি বা মোটরসাইকেল চালক। দিনের বেলায় তার কোনো চিন্তা নেই, কিন্তু রাত বাড়লেই এই রাস্তা যেন এই রাস্তাকে নিয়ে তিনি ভয়ে থাকতেন সর্বদাই। কারণ এই রাস্তা ধরে গেলে প্রায় ভূতের অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতো সে। একদিন গভীর রাতে অ্যালান তার শেষ যাত্রী নামিয়ে খালি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে ফিরছিলেন। বিনাইরান রোড থেকে দেখা যাচ্ছিল সামনে অনেক নিকষ কালো, কারণ রাস্তার দুপাশে উঁচু ঘাস ও ঘন ঝোপে ল্যাম্পপোস্টের আলোয় প্রায় ঢেকে গিয়েছিল। অ্যালেন জানতো এই পথ অনেক সংক্ষিপ্ত, কিন্তু সেই রাতে পথটা যেন আর বেশি
আরো বেশি নিস্তব্ধ লাগছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছন থেকে ডাকছে। কণ্ঠস্বরটা ছিল ফিসফিসানির মতো, যেন লম্বা ঘাসের আড়াল থেকে আসছে। অ্যালান প্রথমে পাত্তা দিল না, ভাবল হয়তো ক্লান্তির ভুল। কিন্তু একটু পরেই সে স্পষ্ট অনুভব করলো যে রাতে তার ঠিক পিছনে রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। সে সাহস করে পিছনে তাকালেন না, শুধু মোটর সাইকেলের গতি বাড়ানোর চেষ্টা করলো। তখনই তার গাড়ির হেডলাইটের আলোয় সে এক ঝলক দেখল, একটি বিশাল আকারের কালো ছায়া। ছায়াটা এত লম্বা যেন মনে হচ্ছিল কোনো মানুষ, এই ছায়াটা কোনো মানুষের নয়, একটা আত্মা বা অন্য কোনো টাইপের, যা ফিলিপিনের লোকের কথার বিশাল দৈত্যদার একটি সত্তা। অ্যালান তখন আতঙ্কিত হয়ে দ্রুত পালানোর চেষ্টা করেছে। তখন সে প্রায় দেখল তার সামনে হঠাৎ রাস্তার মাঝখানে এক কালো কুকুর এসে দাঁড়ালো। কুকুরটা অস্বাভাবিক রকমের বড়, প্রায় একটা ছোট বাছুরের মতো। অ্যালান জোরে ব্রেক কষতেই কুকুরটা এক লাফ দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশের জঙ্গলে হারিয়ে যায়। এক মুহূর্তের স্বস্তি না কাটতেই সে দেখল রাস্তার মাঝামাঝি জায়গায় সাদা পোশাক পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি তার দিকে পিছন ফিরেছিল এবং তার লম্বা চুল হাওয়ায় উড়ছিল। অ্যালান নিশ্চিত হলো যে সে একজন যাত্রী চায়, কিন্তু এত রাতে এই নির্জন রাস্তায়, না, ভাবতে পারছি না। অ্যালান বাধ্য হয়ে মোটরসাইকেল থামালেন এবং সাহস করে মহিলাটাকে পাশ কাটিয়ে যেতে চাইল। সে তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলো, অমনি মহিলাটি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। অ্যালেনের বর্ণনায় তার মুখ ছিল অত্যন্ত বিবর্ণ এবং ভাবলেশহীন। তার চোখ ছিল গর্তের মতো ফাঁপা। সেই দৃশ্য দেখে অ্যালান আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত অ্যাক্সিলারেটর ঘুরিয়ে সর্বোচ্চ গতিতে সেখান থেকে পালিয়ে গেল। সে জানেই না মহিলাটি আসলে কে ছিল, কোনো পথচারী নাকি কোনো অন্য রাস্তার বা অন্য জগতের আত্মা। এই ঘটনার পর থেকে অ্যালেন কসম কেটেছে সে যতই দেরি হোক না কেন রাতের বেলায় আর কখনো বেনাইরান রোড ব্যবহার করবে না, কারণ সে জানে এই রাস্তাটা মানুষের জন্য নয়, এটা অন্য কিছুর জন্য সংরক্ষিত। যাই হোক, ঘটনাটি অনেক ভালো লেগেছে। আমরা যদি বলি যে আমাদের এই ঘটনা কি কোথা থেকে দেখছেন, বরিশাল থেকে দেখছেন, পটুয়াখালী থেকে দেখছেন, তারপরে খুলনা থেকে দেখছেন, যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের কমেন্ট এসেছে একটা, যে একটি ঘটনা দিয়েছে, ভাইয়া আপনাকে মেইল করেছি, একটা ঘটনা দিয়েছি, এই ঘটনাটি পড়লে খুবই খুশি হব। যাই হোক, আমি তার মেইলটা চেক দিচ্ছি। তিনি একটি ঘটনা পাঠাইছে, লিখছেন যে ভাইয়া একটি ঘটনা বলবো আমি, সেটা হচ্ছে ঘটনাটি মাতাহীন পাদির ভূতকে নিয়ে। যাই হোক, আরো একটি ঘটনা পাঠিয়েছে, এটা তো অনেক আগের ঘটনা। লিখেছেন মাঘ মাসে, মানে মাঘ আসো জলপ্রাতের অভিশাপ, একটি ঘটনা। এই ঘটনাটি কি পাঠিয়েছেন ভাই? ওকে, ধন্যবাদ। তো এই ঘটনাটি 2009 সালের 30শে জুন বহলের মাঘ আসো জলপ্রাত, এই জলপ্রাতেই ঘটেছিল। যদিও এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিন্তু হঠাৎ এবং ভয়ঙ্কর প্রকৃতির কারণে স্থানীয়রা এটিকে অশুভ আত্মার কাজ বলে মনে করে, যারা জলপ্রপাতের কাছে মানুষকে টেনে নেয়। মাঘ মাস ছিল খুবই অশান্ত ও মনোরম। একটি স্থানীয় দুর্ঘটনার পর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই কমেন্ট একটু, আমি ঘটনা পড়ছি, একটু পরে কমেন্ট করেন, ঘটনা শেষ হলে কমেন্ট করবেন, তখন আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো ইনশাআল্লাহ। তো যাই হোক, দুর্ঘটনার দিন দুপুরের দিকে, যদিও আশেপাশে বৃষ্টি হচ্ছিল না, তবুও পর্যটক জলপ্রপাতের নিচে
প্রকৃতির পুলে স্নান করছিল, এক বাঁশের ভেলায় চড়ে আনন্দ করছিল। স্থানীয় দুইজন যুবক সাঁতার কাটতে কাটতে জলপ্রপাতের ঠিক পিছনের গুহায় তারা যাওয়ার চিন্তা করেছিল। ঠিক তখনই ঘটনাটি ঘটে যায়। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও উপর থেকে আসা জলপ্রবাহের শব্দ অবিশ্বাস্য দ্রুততায় বাড়তে শুরু করলো। কিছু বোঝার আগেই উপর থেকে কাদামাটি, পাথর এবং গাছের ডালপালা, এই ডালপালা নিয়ে একটি বিশাল দেওয়াল আছড়ে সেই নদীর ভিতরে পড়ে গেল। এটা ছিল ভয়াবহ ফ্ল্যাশ ফ্লড, হঠাৎ বন্যা যেটাকে বলে। পাশে দাঁড়িয়ে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে দেখলো মাত্র 30 সেকেন্ডের মধ্যে শান্ত জলধারা এক উন্মত্ত নদীতে পরিণত হলো। নদীর কিনারে রাখা পিকনিক টেবিলগুলো জলের তীরে ভেসে গেল। সাঁতার কাটতে কাটতে থাকা লোকজন কোনো মতে কিনারায় উঠে প্রাণ বাঁচালো, কিন্তু সেই দুই যুবক যারা জলপ্রপাতের পেছনে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল তাদের আর দেখা গেল না। এবং জল এত দ্রুত এবং প্রচন্ড বেগে আসছিল যে তাদের পালানোর কোনো সুযোগই ছিল না। অ্যালবামের মতো একজন পর্যটক সেই ভয়াবহ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন, যেখানে দেখা যায় শান্ত জলপ্রপাত কেমন করে মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর রূপ নিল। উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক কিলোমিটার দূরে স্রোতে ভেসে যাওয়ায় সেই দুই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস মাগাস জলপ্রপাতটি ইনকান্ত বা জলদেবতার দ্বারা সুরক্ষিত। ভাই, এসব ঘটনা লিখবেন না যেসব ঘটনাগুলো আসলে কোনো ধর্মকে অবলম্বন করে। আমরা এখানে ভয়ঙ্কর ঘটনাগুলো বলবো, যে ঘটনার ভিতরে হিন্দু মুসলিম এগুলো আসা যাবে না, কোনো বিদ্রোহ হবে না। ঘটনাগুলো আমরা সবসময় মসৃণ করার চেষ্টা করব। ভয়ঙ্কর জীবনের ঘটনা, আপনাদের সাথে ঘটে যাওয়া সঠিক ঘটনা, সত্য ঘটনাগুলো পাঠাবেন। এগুলো ঘটনায় আমাদের অডিয়েন্স সবসময় শুনতে চায়। তো আপনারা কমেন্ট করতে থাকেন, কে কোথা থেকে কমেন্ট করছেন দেখি। অনেকেই দেখছি কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি নেক্সট টাইম আবার কখনো ঘটনায় আসি কালকে, তখন আপনাদের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম ভয়ঙ্কর ইমেল এপিসোড পাওয়ার জন্য। আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলের লিসেনার যারা লাখ লাখ মানুষ আমাদের চ্যানেলটিকে ভিডিও দেখে, তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে বর্তমানে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নতুন নতুন ঘটনা দেওয়ার আগে সর্বপ্রথম আপডেটগুলো তারা পেয়ে যাচ্ছেন। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে সম্পূর্ণ ঘটনা পাবলিশ করার আগেই সবার আগে আপনি পেয়ে যাবেন। লিসেনার্স, চলুন আমরা আরো একটি ঘটনায় যাব, যে ঘটনাগুলো আপনারা পাঠিয়েছেন। চলুন দেরি না করে ঘটনাটি সম্পূর্ণ শুনে আসি, এবং ঘটনা শোনার পরে আপনাদের সাথে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। চলুন শুনে নেওয়া যাক লিসেনারদের ঘটনা।